তো তোমাদের সিলেবাসটা যে যার মতন একটু খুলে নিজেরা দেখে নিতে পারো, আমি আর সিলেবাসটা খুলছি না। তোমাদের সিলেবাসটা যদি খোলো তো সিলেবাসের একদম ইউনিট নাম্বার 1-এ দেখতে পাবে খুব বড় বড় করে লেখা আছে রিভিউ অফ বেসিক কনসেপ্ট অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। তো তার আন্ডারে কি কি আসছে? তার আন্ডারে আসছে হচ্ছে আমরা থার্ড সেমিস্টারে যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়েছিলাম, সেই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আমাদের কিছু জিনিস ছিল। কারোর কাছে থার্ড সেমিস্টারে যদি থাকে দেখতে পারবে ওখানে ইন্ট্রোডাকশান অফ ইন্ট্রোডাকশান অফ মেকানিক্স, তার মধ্যে বিভিন্ন ধরনের ফোর্স ছিল। শুধু ফোর্স নয়, বেসিক স্ট্রাকচারাল অ্যানালাইসিস ছিল, সেন্টার অফ গ্র্যাভিটি ছিল। এইগুলোর ক্ষেত্রে যে বেসিক জিনিসপত্রগুলো আমরা পড়েছিলাম, সেই বেসিক জিনিসপত্রের নিরিখে এখন আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। আই রিপিট, নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, বিয়ারিং স্ট্রেস, নর্মাল স্ট্রেন, শিয়ারিং স্ট্রেন, হুকস ল, পয়জন রেশিও, ইল্ডিং, মডুলাস অফ ইলাস্টিসিটি, ফ্যাক্টর অফ সেফটি। আর সেকেন্ড একটা পার্ট, রিভিউ অফ বেসিক যেটা আছে, যদি আমি এইখানে সিলেবাসটা খুলি, সিলেবাসটাকে আমাকে একটু খুঁজে বার করতে হবে কোথায় আছে সিলেবাসটা। এই তো পাইছি না, পিডিএফগুলো অনেক দিন হয়ে গেলে না আমার উড়ে যায়, এত পিডিএফ হয়ে যায়। তো আমি আমার সামনে হার্ড কপি থেকে বলতে চেষ্টা করছি। ঠিক আছে, ওটা একটু নিজেরা একটু খুলে নাও, দেখতে পাবে ওখানে একটা সেকেন্ড পার্ট আছে। মানে মডিউল 1-এর প্রথম পার্ট এইগুলো বললাম, যেখানে স্ট্রেস স্ট্রেন রিগার্ডিং জিনিসপত্র রয়েছে। সেকেন্ড পার্ট যেটা আছে সেইটার নাম দেওয়া আছে বিম স্ট্যাটিক্স। এই বিম স্ট্যাটিক্স কথাটার মানেটা কি? বিম স্ট্যাটিক্স কথাটার মানে একটা বিম সিম্পলি স্ট্যাটিক্যালি কন্ডিশনে রয়েছে, যার কোনো ডিফরমেশান, মুভমেন্ট কোনো কিছুকে আমরা কনসিডার করছি না স্ট্যাটিক্স কন্ডিশানে। তার মধ্যে থেকে চলে আসবে তার সাপোর্ট রিয়াকশান, রিটার্ডেন্সি, একটা জিনিস আছে পরে শেখাবো ওগুলো, অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মুভমেন্ট, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ভ্যারিং লোড, কনসেন্ট্রেটেড লোড, ক্যান্টিলিভার লোড, এইগুলো আছে। এই দুটো পার্ট আমরা খুব সুন্দরভাবে আমি পরিকল্পনা করেছি। তো আমি পরিকল্পনাটা একটুখানি তোমাদেরকে শেয়ার করে নিই। এই পরিকল্পনা মাফিকই ক্লাস হবে, এবং যারা যারা ক্লাসে কন্টিনিউ করবে তারা ভালো, যারা যারা করবে না, খামখেয়ালি সারপ্রাইজাল ভিজিটে ক্লাসে অ্যাটেন্ড করলে আমি ওটা অ্যালাউ করব না। তোমাদের এই মাসে অর্থাৎ মে মাসে দাঁড়িয়ে আমরা ক্লাস পাবো 16, 17, আচ্ছা, তারপরে ক্লাস পাবো হচ্ছে 25, 26, আমি যদি শনিবারগুলোকে ধরে নিই সব কটা, 1 অ্যান্ড 4, ফার্স্ট অ্যান্ড ফোর্থ পড়াচ্ছি বাট আমি সব ধরে নিচ্ছি, 30, 31। আর ওই দিকের জুন মাসে গিয়ে আমরা টাইম পাবো মোটামুটি 6 ডে। এই 6 ডে আর এই 2 ডে, 8 ডে আমাকে রাখতে হবে হচ্ছে তোমাদের ফ্লুইড মেকানিক্সের জন্য। মেবি 8টা ক্লাস লাগে না, 6টা ক্লাসই হয়ে যায়, তাও আমি 2টো ক্লাস রাখছি, কেন তোমাদের কার কীরকম ক্রাইটেরিয়া আছে, কে কীরকম প্রশ্ন করবে, কাকে কি বলতে হবে। এই 4টে ক্লাসের মধ্যে আমরা এখানের আমরা 3টে চ্যাপ্টারকে কমপ্লিট করব, তার মানে আমাদের খুব হার্ড অ্যান্ড চ্যালেঞ্জ আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম আমরা আজকে যেটা পড়বো স্ট্রেস স্ট্রেন। সবার ফার্স্টে আমরা জানবো হচ্ছে স্ট্রেস কাকে বলে আর স্ট্রেন কাকে বলে। তোমরা কেউ নিজেরা একটু পড়াশোনা করছো কি? কেউ শুরু করেছো না করোনি এখনো? হ্যাঁ, আগে সেটা বলো তো, কজন আছে এখানে? 10 জন আছে প্রায়। তোমরা কেউ শুরু করেছো কি ভাই? করেছি দাদা। কি করেছিস? তোমার অঙ্কগুলোই করছিলাম। এই সেমিস্টারে কিন্তু ফেল মারার বহু চান্স আছে, আমি বারবার করে বলে দিচ্ছি প্রত্যেককে। কলেজের অঙ্কগুলো করছিলাম দাদা। খুব
খুবই মানে চিন্তার জায়গা। বহু ফেল মারে এই ইয়ারটাতে, দেখে নাও তোমরা যেটা ভালো বোঝো। তো এখানে ফার্স্টে আমাদেরকে জানতে হবে স্ট্রেস কাকে বলে, স্ট্রেন কাকে বলে। আমি এত ডিটেলসে রিডিং পড়ে 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 বোঝাচ্ছি না, প্রত্যেকটা জিনিস এগুলো নিজেরা পড়বে। আমি যেগুলোর মানে যেটা আছে আমি আমার পরিভাষাতে বলে দেবো। যে এখানে তোমাদের আছে হচ্ছে নর্মাল স্ট্রেস বা শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেসটাকেই এখানে বলা হচ্ছে সিম্পল স্ট্রেস। বলছে when a body is subjected to a external force in one direction, the stress developed in the body is called simple stress. But when a body is subjected to external force in is more than one direction, একটার থেকে দুটো দিকে যদি হয়, একটার বেশি দিকে যদি হয়, the stress developed in the body is called compound stress. তার মানে দুটো স্ট্রেস সম্বন্ধে আমরা জানলাম, নর্মাল স্ট্রেস আর হচ্ছে কম্পাউন্ড স্ট্রেস। এরপরে আমরা চলে আসবো হচ্ছে শিয়ার স্ট্রেস। এই জিনিসগুলো আমি একটা একটা করে আগে বলে দেবো। শিয়ার স্ট্রেস সম্বন্ধে কোনটাকে বলছে? টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস। তার মানে স্ট্রেস আর ব্রডলি ক্লাসিফাইড ইন্টু থ্রি ক্যাটাগরিজ। একটা হচ্ছে সিম্পল স্ট্রেস, সিম্পল আর কম্পাউন্ড। এবার সিম্পল আর কম্পাউন্ডেরকে আবার আন্ডার ডিভাইডেড করা যায়। সে আন্ডার ডিভাইডেড করে একটা হয় কম্প্রেসিভ, একটা হয় টেনসাইল, একটা হয় শিয়ার। এবার তার মধ্যে টেনসাইল কাকে বলা হয়? যখন কোনো অবজেক্ট থাকে, যে অবজেক্টকে এরকম বোথ সাইড থেকে টানা হয়, মানে যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই দিকে টানা হচ্ছে, এই দিকে টানা হচ্ছে, তখন তাকে বলা হয় টেনসাইল স্ট্রেস। আচ্ছা, ওই পেজটাকে পিডিএফটার মধ্যে ঢোকানোই হয়নি। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেস কোনটাকে বলে আমি বলে দিচ্ছি, এটার বইটার মধ্যে নেই। কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে যখন আমাদের এই যে কংক্রিট কিউব হচ্ছে ওপর থেকে লোড আসছে, তলার প্লেটটা ফিক্সড আছে, মানে তলার প্লেটটা ওপরের দিকে লোড দিচ্ছে, ওপরের প্লেটটা তলার দিকে লোড দিচ্ছে, যেটা জেনারেলি হয়। কিউব সবাই ফাটিয়েছ তো? কিউব ফাটাওনি এমন কেউ আছো? হ্যাঁ, কে আছো? কে আছো কিউব এখনো অবধি ফাটাওনি? যখন কোনো কিউব কংক্রিটের কিউব সবাই ফাটিয়েছো তো, না ফাটাওনি এখনো অবধি? হ্যাঁ দাদা, সেটাই বলছি। এক মিনিট ধরো। যখন কোনো একটা কিউবকে আমরা বসাই কিউবের মেশিনে, তখন যে প্লেটের ওপরে বসাই সেই প্লেটটা ফিক্সড থাকে। সেই প্লেটটার ওপরে বসানোর পরে প্লেটটা আপ অ্যান্ড ডাউন করে ওপরটা ফিক্সড থাকে। তো সে মতো অবস্থায় কি হয়, তলার প্লেটটা থ্রাস্ট দেয় ওপরের দিকে, আর ওপরের প্লেটটা থ্রাস্ট দেয় হচ্ছে তলার দিকে। এটা হচ্ছে বেসিক রুলস বা রেগুলেশন আমরা যেটা যা বলে থাকি, এটাকে আমরা একটা বেসিক রুলস হিসাবে বলে থাকি। এইটাকে বলা হয় হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। এর ফলে এই লোডের ফলে এর মধ্যে একটা বিকৃতি তৈরি হয়, একটা চাপ অনুভূত হয়, যার ফলে এইটা এরকমভাবে ক্র্যাক হয়ে ফেটে যায়। আর টেনসাইল মানে যখন বোথ সাইড আমি তাকে দুদিকে টানবো। এরপর লাস্ট চলে আসবো হচ্ছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসটা কীরকম? শিয়ার স্ট্রেসটা হচ্ছে এই একটা আর এই একটা, এই দুটো প্রথম ইনিশিয়াল অবস্থায় ছিল এই রকম, এর মধ্যে এমনভাবে স্ট্রেস জেনারেট হয়েছে, সেটা এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, যে কোনোভাবে তোমরা মোটামুটি ধরে রাখো এইরকম আর এই রকম। এর ফলে কি হয়েছে, এই দুটো আলাদা হয়ে গেছে।
এইটাকে বলা হয় হচ্ছে শিয়ার স্ট্রেস। কোনো বস্তু যখন দুটো স্লাইস রুটির মতন কেটে বেরিয়ে যায়, দুটো একই তল থেকে আলাদা হয়ে যায়, সেটা হরাইজন্টালি হতে পারে, সেটা আবার ভার্টিক্যালিও হতে পারে, তখন তাকে বলা হয় শিয়ার স্ট্রেস। তাহলে আমরা জানতে পারলাম, আমি সিলেবাস খুলে পুরো পড়াচ্ছি, নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, আচ্ছা বিয়ারিং স্ট্রেন বলে একটা জিনিস হয়, ওটা এখানে নেই, এটা পরে বিমের সময় বলবো। এরপর চলে আসবো দেখো একটা ক্রস সেকশনাল এরিয়ার উপরে একটা নর্মাল স্ট্রেস। আচ্ছা স্ট্রেসকে আমরা ডিনোট করি কিভাবে? স্ট্রেসকে আমরা ডিনোট করি বেসিক্যালি এফ দিয়ে, লোড বাই এরিয়া। এটা হচ্ছে স্ট্রেসের নিয়ম। যত রকমের স্ট্রেস আছে, সেটা টেনসাইল স্ট্রেস হতে পারে সেম, টেনসাইল কম্প্রেসিভ স্ট্রেস হতে পারে সেম, শিয়ার স্ট্রেস হতে পারে সেম, হোয়াট এভার দ্য স্ট্রেস, দ্য ফর্মুলা ইজ সেম ফর ইউনিভার্সাল ফর অল অফ দ্য কাইন্ড অফ স্ট্রেস, দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু পি বাই এ। এফ মানে হচ্ছে স্ট্রেস, আচ্ছা, আর পি মানে হচ্ছে তোমার লোড, এ মানে ক্রস সেকশনাল এরিয়া। আমরা যদি একটু ডিটেলসে এই জায়গাটা পড়ি তাহলে আমরা খুব সুন্দর বুঝতে পারবো যে ইন্টারনাল ফোর্স অফ দ্য রেজিস্ট্যান্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া অফ দ্য বডি ইজ কল্ড স্ট্রেস। তার মানে হচ্ছে যে লোডটা এর মধ্যে আসবে, মানে এই জিনিসটার মধ্যে যে লোডটা আসছে সেই লোডটাকে রেজিস্ট করছে তার এরিয়া, তাই এরিয়াটাকে কি বলছে? দ্য পার ইউনিট অফ দ্য এরিয়া, মানে পার ইউনিট অফ দ্য এরিয়া ওই লোডটাকে রেজিস্ট করছে। ইট ইজ মেজার্ড বাই দ্য টোটাল external force of the deformation acting per unit of the body. Let us consider a member uniform cross section area. ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়া মানে একটা চতুর্ভুজ, একটা আয়তক্ষেত্র বলতে পারি, তার উপর যে লোডটা আসছে তার এরিয়া। তার মানে আয়তক্ষেত্র হলে তার এরিয়া হচ্ছে বি ইন্টু ডি, সেটা হয়ে গেল এ ইজ ইকুয়াল টু বি ইন্টু ডি। তাহলে এরিয়াটা তুমি পেয়ে যাবে বি ইন্টু ডি, আর লোড যেটা আসছে সেটা তোমার কাছে গিভেন, দুটোকে ভাগ করে দিতে হবে লোড বাই এরিয়া। লোড বাই এরিয়া মানে হচ্ছে ইজ ইকুয়াল টু স্ট্রেস। আজ থেকে অঙ্ক করাবো সারা জীবন অবধি, যারা আমার কাছে কন্টিনিউ পড়বে, যারা মাঝখানে ছেড়ে দেবে, যে পজিশানেই থাকো না কেন, স্ট্রেস মানে লোড বাই এরিয়া, এটা মাথায় রাখতে হবে। আর এরই একটা মাস্তুতো পিস্তুতো ভাই আছে, সেটাকে বলা হচ্ছে মুভমেন্ট। লোড ইন্টু এরিয়া, মুভমেন্ট মানে লোড ইন্টু এরিয়া, আর স্ট্রেস মানে হচ্ছে লোড বাই এরিয়া। এটাকে কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে, এগুলো বেসিক মাদার ফর্মুলা। আচ্ছা এরপরে চলে আসবো, আমাদের এখানে দেখো আছে, সেটা হচ্ছে নর্মাল স্ট্রেন, শিয়ারিং স্ট্রেন, হুকস ল, পয়জন রেশিও, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ ডাকটাইল অ্যান্ড ব্রিটেল মেটেরিয়াল, এলাস্টিক লিমিট, আলটিমেট স্ট্রেস, ইল্ডিং মডেল। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো হচ্ছে ইলাস্টিক লিমিট। ভালো করে বোঝো এই জিনিসটা, হোয়াট ইজ এলাস্টিক লিমিট? ইলাস্টিক লিমিট মানে হচ্ছে, আমি আগে রিডিংটা করে দিই। It is found by the observation that a given material there is an optimum value of the stress due to the applied external load for which the strain induced in the body disappears on removal of the stress. When the stress induced is greater than this optimum stress, the strain cannot be removed totally and the material behave as a elastoplastic material. একটা কথা ভালো করে বোঝো, ভালো করে এগুলো বুঝতে হবে, এগুলো সব বোঝার জিনিস। এই যে মেটেরিয়ালটা আছে, এই মেটেরিয়ালটার ওপরে আমি এই তলা থেকে প্রেসার দিচ্ছি, এদিক দিয়ে প্রেসার দিচ্ছি, এর মধ্যে একটা স্ট্রেস জেনারেট হচ্ছে, কত হচ্ছে? পি বাই এ পরিমাণ স্ট্রেস জেনারেট হচ্ছে। এই স্ট্রেসের একটা পিক ভ্যালু আছে, প্রত্যেকটা মেটেরিয়ালের আছে, সেগুলো পরে পরে পড়বে। এর আলটিমেট অর্থাৎ পিক ভ্যালু স্ট্রেস যখন অতিক্রম করে যাবে, তারপরেও যদি আমি এর মধ্যে লোড বাড়াতে থাকি, পি বাই এ মানে হচ্ছে স্ট্রেস, তাহলে আমি যদি পি বাই এর মধ্যে এই পিটাকে অলওয়েজ হাই করতে থাকি, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হাই করতে থাকি, তাহলে স্ট্রেসও বাড়বে। এরিয়াটা তো কনস্ট্যান্ট, এইটা যা আছে এই বি আর ডি যা আছে, এরিয়াটা কনস্ট্যান্ট। আমি গ্র্যাজুয়ালি যদি লোড বাড়াতে থাকি, অলওয়েজ সাইমানটেনিয়াসলি তোমার
স্ট্রেসও বাড়বে। অ্যাট দ্য টাইম যখন সেই বস্তুটি তার ম্যাক্সিমাম স্ট্রেস লেভেলে রিচ করে যাবে, তুমি তারপরেও যদি না থেমে গিয়ে স্ট্রেসটা বাড়াও, তখন এই স্ট্রেস বাড়ে মানে লোড বাড়ানোর জন্য, তখন এর মধ্যে যে ডিফরমেশানটা হবে, হতে পারে সেটা সংকুচিত হয়ে যেতে পারে। যদি এটা একটা ইলাস্টিক মেটেরিয়াল হয় বা ডাকটাইল মেটেরিয়াল হয় বা রড হয় বা স্টিলের মেম্বার হয় বা আয়রনের মেম্বার হয়, এর মধ্যে একটা ডিফরমেশান হবে, মানে এর মধ্যে কিছু চেঞ্জেস হবে। সেই চেঞ্জেসটার জন্য সেই চেঞ্জেসটার জন্য দায়ী হচ্ছে সেই অপটিমাম লেভেলের পরে স্ট্রেসটা নিয়ে চলে যাওয়া। যে ডিফরমেশান হবে সেইটাকে বলা হয় স্ট্রেন। এর মধ্যে যে ডিফরমেশান হবে অর্থাৎ বিকৃতি হবে, আমি আবার একটা জিনিসে ভুল বলেছিলাম ওখানে, এই যখন তুমি এটা চাপ দিচ্ছিলে, যখন এটা ফেটে যেত, এটাকে বলা হতো বাংলা ভাষায় পীড়ন, নট বিকৃতি। তার মানে স্ট্রেসের বাংলা মানে করলে পীড়ন, আর স্ট্রেনের বাংলা মানে করলে হচ্ছে বিকৃতি। তো এর মধ্যে যে ডিফরমেশান হবে, মনে করো এটার মধ্যে স্ট্রেস দেওয়ার জন্য এটা B/D ছিল, অর্থাৎ আমি যদি তার একটা ডাইমেনশানে গিয়ে বলার চেষ্টা করি, সাপোজ তাহলে এটা ছিল হচ্ছে এই বি ছিল হচ্ছে তোমার 5 সেন্টিমিটার আর ডি ছিল হচ্ছে তোমার 100 সেন্টিমিটার। কথার মানে বলছি, এইটা কি হবে, কন্ট্রাক্ট হয়ে যাবে, মানে সংকুচিত হয়ে যাবে, হয়ে এটা এরকম ছোটো হয়ে গেল, এই 10টা হয়ে গেল, এই 100 যেটা ছিল ডি সেটা হয়ে গেল 70, আর এই বরাবর যখনই চেপে গেল তখন এটা সাইজে এনলার্জ হয়ে গেল, তখন এই 50টা হয়ে গেল 60। এইটাকে বলা হয় বিকৃতি। যতক্ষণ পর্যন্ত অপটিমাম লেভেলে তুমি রিচ না করে স্ট্রেসটাকে যদি ছেড়ে দাও, অর্থাৎ এর ম্যাক্সিমাম স্ট্রেসের লিমিট মনে করো 320 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এর ম্যাক্সিমাম পিক লেভেল, যেটাকে বলা হয় হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস। এই ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে 320 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যদি 320 নিউটন পার মিলিমিটার স্কোয়ার অথবা তার নিচে তুমি লোড বাড়ানো বন্ধ করে দাও, তাহলেই লোড ছেড়ে দিলে এ পুনরায় পূর্ব অবস্থায় ফিরে আসবে। যদি অপটিমাম লেভেলের পরে, অপটিমাম পিক ভ্যালুর পরেও তুমি না থামো, যদি তুমি তোমার জেদবশত বা তুমি লোড বাড়াতে থাকো, 1 মিনিট সাগর শোন, এ দাগ পড়লো কি করে বলতো এর উপরে সবগুলোতে? আমি তো এই বসলাম চেয়ারে। কালকে একটা আঠা নিয়ে আসবি। তো যদি তুমি অপটিমাম লেভেলের মধ্যে ছেড়ে দাও লোড বাড়ানো, অর্থাৎ স্ট্রেস যদি ছেড়ে দাও, তাহলে ও পূর্ব অবস্থায় ফিরে আসবে। আর যদি না ফিরে আসে তখন তার মধ্যে একটা, যেমন এই যে বলছে দি স্ট্রেন ক্যান নট বি রিমুভ টোটালি অ্যান্ড দ্য মেটেরিয়াল বিহেভ অ্যাজ এ এলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল। এলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল মানে একটা লেভেলের পরে যদি লোড ছেড়ে দিলে পূর্ব অবস্থায় ফিরে আসে, তখন সেটা হচ্ছে এলাস্টিক লিমিট, সেই লিমিটটাকে বলে এলাস্টিক লিমিট, সেই মেটেরিয়ালটাকে বলে এলাস্টিক মেটেরিয়াল। যদি এলাস্টিক লিমিটের বাইরে চলে যায়, তখন তুমি লোড ছেড়ে দিলে সে আর পূর্ব অবস্থায় ফিরে আসবে না, তখন তাকে বলে এলাস্টোপ্লাস্টিক লিমিট, এবং সেই মেটেরিয়ালটার নাম হয়ে যায় এলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল। এরপরে বলছে দ্যাট ইজ দ্য ডিফরমেশন ইজ পার্শিয়ালি ডিসঅ্যাপিয়ার আফটার রিমুভাল অফ এক্সটার্নাল লোড। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আলটিমেট লিমিটের পরে গিয়েও লোড ছেড়ে দিলে খানিকটা সময় কিছুটা ডিফরমেশান আবার ব্যাক করে যায়, কিছুটা পুরনো অবস্থায় চলে আসে। দিস অপটিমাম ভ্যালু স্টেজ ইজ টার্মড অ্যাজ এ ইলাস্টিক লিমিট অফ দ্য মেটেরিয়াল। যদি কিছুটা ব্যাক করেও চলেও আসে, সেটাকে আমরা গ্রাহ্য করি না যে এটা ইলাস্টিক মেটেরিয়াল। যদি সম্পূর্ণ ব্যাক করে তার পূর্ব অবস্থায় চলে আসে, তখন তাকে আমরা বলি যে ইলাস্টিক মেটেরিয়ালস। এবার জানানোর সূত্রে বলে রাখি, স্ট্রেনকে ডিনোট করে ডেল্টা দিয়ে, স্মল এফ দিয়ে ডিনোট করে হচ্ছে স্ট্রেসকে, আর ডেল্টা দিয়ে ডিনোট করে হচ্ছে স্ট্রেনকে। তাই ডেল্টা ইজ ইকুয়াল টু আমরা লিখে রাখি ডেল্টা এল বাই এল। এল মানে হচ্ছে
তোমার টোটাল লেন্থ বা টোটাল ওর কী ছিল, আর ডেল্টা এল মানে কতটা পরিবর্তন হলো, কতটা পরিবর্তন হলো আর কতটার মধ্যে থেকে পরিবর্তন হলো। এল মানে হচ্ছে টোটাল লেন্থ, ডেল্টা এল মানে কতটা পরিবর্তন হলো। এই দুটোকে ডিভাইডেড করলে আমরা পাই ডেল্টা। এগুলো শর্ট ফর্ম করে শর্ট হ্যান্ডে লিখে রাখবে। আচ্ছা, এরপর চলে আসে হুকস ল। একটা হুকস ল বলে একটা ল আছে, যে লটাকে আমরা এইখানে ইয়ে করি। এই হুকস ল কি বলছে? হুকস ল বলছে দিস ল হ্যাজ বিন এস্টাবলিশড, this law has been established by a scientist named Robert Hooke. এই ভদ্রলোক এটা বানিয়েছে। He first developed is experimentally. There is no any specific derivation behind the formula. কোনো ফর্মুলাটার পিছনে কোনো ডেরিভেশন নেই। তিনি বলেছেন when a materials is loaded উইদিন ইন ইলাস্টিক লিমিট, যখন ও ইলাস্টিক লিমিটের মধ্যে লোডেড থাকবে, দ্য স্ট্রেস ডেভেলপড অ্যাট এনি পয়েন্ট উইদিন দ্য মেটেরিয়ালস, ওই মেটেরিয়ালসের যে কোনো পয়েন্টে যে স্ট্রেস জেনারেট হবে, দ্যাট ইজ কমপ্লিটলি প্রপোর্শনাল টু দ্য করসপন্ডিং স্ট্রেন ডেভেলপড অ্যাট দ্যাট পয়েন্ট অফ দ্য মেটেরিয়ালস, ইজ ম্যাথামেটিক্যালি ডিনোটেড বাই স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু দ্য স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন ইজ ইকুয়াল টু ই। এই ফর্মুলাটা আমাদেরকে মাথায় রাখতে হবে অঙ্কের ক্ষেত্রে। এই ইটাকেই বলা হয় হচ্ছে ইয়ং মডুলাস। এই যে আমরা অঙ্কের ক্ষেত্রে ওখানে গিয়ে পড়েছিলাম ই ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10⁶ kg/cm স্কোয়ার। আর একটা জায়গাতে আমরা পড়েছিলাম 2 ইন্টু 10⁵ Nm/mm²। প্রথমে যেটা লিখলাম এটা সিজিএস পদ্ধতিতে, দ্বিতীয় যেটা লিখলাম এটা এসআই পদ্ধতিতে। প্রত্যেকটা এই ডিফারেন্ট মেটেরিয়ালের আমি বলেছিলাম ইয়ং মডুলাসের মান জেনারেলি প্রত্যেকটা মেটেরিয়ালের ইনহারেন্ট প্রপার্টির ওপরে চেঞ্জেস করে। তো যখনই এই প্রপোর্শনাল, অর্থাৎ এটা যেরকম তো তোমরা চোখে দেখতে পাচ্ছ, এই প্রপোর্শনাল যখনই তুলে দেওয়া হয় তখন সেখানে একটা কনস্ট্যান্ট আছে। সেই জন্যে আমরা ইয়ং মডুলাস ইটাকে ফাইন্ড আউট করেছি, যেটা মানে হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। ইয়ং মডুলাস মানে হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। এবারে তুমি যদি বলো এটাকে একটু দাদা ক্লারিফাই করতে হবে, তো ই মানে স্ট্রেস মানে হচ্ছে লোড বাই পি বাই এরিয়া, আর স্ট্রেন মানে হচ্ছে তোমার ডেল্টা এল বাই এল। এইগুলো যদি জানা থাকে আমি ইয়ং মডুলাস নিজে থেকে বার করতে পারবো। কিন্তু যখন অন্যান্য অঙ্ক করতে যাবে এই ডেল্টা এল, লোড বাই এরিয়া, এত কিছু তোমার কাছে গিভেন ডাটা থাকবে না। আর এই সব জিনিসগুলো ডাটা গিভেন না থাকলে বার করাও যায় না। তা হুকস ল কি বলেছে? উইদিন এলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন। মানে ইলাস্টিক লিমিটের মধ্যে, অর্থাৎ ওই পিক ভ্যালু স্ট্রেসের যে নির্দিষ্ট একটা পিক ভ্যালু আছে, সেই পিক ভ্যালু যাওয়ার আগে পুরো মেটেরিয়ালটা ইলাস্টিক কন্ডিশানে থাকে। লোড দেবে, লোড ছেড়ে দেবে, ও পূর্ব অবস্থায় চলে আসবে। ওর কোনো পীড়নও হবে না, ওর কোনো বিকৃতিও হবে না। ইনিশিয়ালি হবে, মানে পার্মানেন্টলি হবে না। সেই মুহূর্তে স্ট্রেস যতটা, স্ট্রেনও ততটা ওই মেটেরিয়ালসের যে কোনো বিন্দুতে। এটা বলেছে রবার্ট হুকস। এই ফর্মুলাটাকে আমাদের কাজে লাগাতে হবে। এরপর আমাদের চলে আসবো হচ্ছে এই স্ট্রেন। আচ্ছা, স্ট্রেন তো আমি বলেই দিলাম। আচ্ছা, এবার একটা জিনিস শোনো, স্ট্রেনের যে বিকৃতিটা, এটাকে লেন্থের দ্বারা পরিমাপ করা হয়। এবার যদি বলো কেন, তখন আমি তোমাকে বলবো কিভাবে পরিমাপ করা হয়। এটা একটা কমন ফ্যাক্টর। এটা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রেনকে পরিমাপ করি তোমার একটা কংক্রিটের কিউব বা এই সব কিছুর জন্য না। স্ট্রেনকে পরিমাপ করা হয় একটু লেন্থ আছে এমন কোনো মেটেরিয়ালের, একটু লংজিটিউডিনাল শেপের দেখতে হয় এই মেটেরিয়ালের। এটা একটা ব্যাক অফ মাইন্ডে রেখে দাও প্রত্যেকে। কেন দেখবে এখানে তোমরা দেখলে বুঝতে পারবে 11, 8, এখানে অনেকগুলো জিনিস, এগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি, এগুলো একটু পিডিএফে কম আছে। দেখো স্ট্রেনের ক্ষেত্রে কি বলছে,
হোয়েন এ বডি ইজ সাবজেক্টেড টু এ এক্সটার্নাল ফোর্স অ্যালং ইটস লেন্থ, তার লেন্থ বরাবর, দেন চেঞ্জ ইজ টেক ইন দ্য প্লেস অফ দ্য বডি, কোনো পরিবর্তন হলো ওই বডির মধ্যে, নিউমেরিক্যালি দ্য স্ট্রেন ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য চেঞ্জ ইন লেন্থ টু দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য বডি, চেঞ্জ ইন লেন্থ টু দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য বডি। মানে এই যে ডেল্টা এল ই ইজ ইকুয়াল টু স্ট্রেন, ই ইজ ইকুয়াল টু ই দিয়েও অনেক সময় ডিনোট করে, ঠিক আছে, একটা যে কোনো মাথায় রাখলেই তোমরা চলবে, ডেল্টা এলও মাথায় রাখতে পারো বা ইয়ে দিয়ে মাথায় রাখতে পারো, ডেল্টা দিয়ে মাথায় রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ নাম্বার কাটবে না। যেমন বললাম ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই এল, এইটাকে বড় ডেল্টা বলে, এটাকে ছোট ডেল্টা বলে। এরপরে স্ট্রেন দুটো ভাগে ভাগ হয়, তিনটে ভাগে ভাগ হয়, একটা হচ্ছে তোমার টেনসাইল, একটা হচ্ছে কম্প্রেসিভ, আর একটা হচ্ছে তোমার কি একটা স্ট্রেন বলে বেশ জানো, দাঁড়াও, টেনসাইল কম্প্রেসিভ, হ্যাঁ দুটোই বলে, টেনসাইল আর কম্প্রেসিভ, টেনসাইল স্ট্রেন, কম্প্রেসিভ স্ট্রেন। এরপরে চলে আসে এই একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা পরীক্ষাতে আঁকতে দেয়, 7 নাম্বার থাকে। এটাকে বলছে স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর মাইল্ড স্টিল। দেখো যখন 1800 সামথিং সালে এইগুলো প্রথম ডেভেলপড হয়েছিল, সেই সময়তে এই মাইল্ড স্টিলই শুধুমাত্র আমাদের এই জগতে ছিল, মাইল্ড স্টিল বাদে অন্য কোনো কনসেপ্ট স্টিলের আমাদের এখানে ছিল না। তো মাইল্ড স্টিলের একটা গুরুত্বটা কী ছিল, যে তখন যা ডেরিভেশন হয়েছে, যা চিন্তাভাবনা হয়েছে, সব রিগার্ডিং মাইল্ড স্টিল হয়েছে। তো মাইল্ড স্টিলের ক্ষেত্রে বলেছে, একটু ভালো করে এই কার্ভটা দেখবে, এই কার্ভটাকে অনেকটা দেখতে হচ্ছে তোমার গরু যখন মাথা নিচু করে ঘাস খায় না, তার মতন দেখতে। এটা একটা গরু মনে করো, আমার আগে গরু, ডাইনোসরের মতো লাগছে যদিও বা। তো হ্যাঁ তোকে আঁকছি, তুই দেখ এদিকে আয়, এইটা। তো এইটাকে আমরা কিভাবে মনে রাখবো, নিজেই হাসি পাচ্ছে এটা দেখে। এইটা হচ্ছে একটা কার্ভ, মানে একটা গ্রাফ, যে গ্রাফের এক্সটা ডিনোট করে হচ্ছে স্ট্রেনকে, এটাকে অনেকে ভুলভাল করে, হ্যাঁ, এই স্ট্রেসটাকে স্ট্রেন করে দেবে, স্ট্রেসটাকে স্ট্রেন করে দেবে। তো এক্স ডিনোট করে হচ্ছে স্ট্রেনকে, ওয়াই ডিনোট করে হচ্ছে স্ট্রেসকে। আমি যদি বই দেখে না লিখতাম তা আমার হয়তো ভুল হয়ে যেত, মনে থাকে না, এটা কোনো অতটা জাস্টিফিকেশান আছে প্রচুর, কিন্তু অত জাস্টিফিকেশান মনে থাকবে না, কিন্তু তোমাদের এটা পরীক্ষাতে আসে, এটা পরীক্ষাতে আঁকতে হয়, তাই জাস্টিফিকেশান তোমাদের মনে রাখতে হবে। তো এখানে এই প্রতিটা বিন্দু কিছু না কিছুকে একটা বলে, যেমন এইটা হচ্ছে যদি স্ট্রেন যায় আর এইটা যদি স্ট্রেস যায়, অর্থাৎ আমি যদি এখানে একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও একটু ভালো করে বসে লিখি এটা। এইটাকে বলা হচ্ছে অরিজিন পয়েন্ট, এই এটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, বিটাকে বলা হচ্ছে এলাস্টিক লিমিট, সিটাকে বলা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট, সি ড্যাশটাকে বলা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট, ডিটাকে বলা হচ্ছে আলটিমেট স্ট্রেস পয়েন্ট, মানে ওই পিক পয়েন্টটা, আর ইটাকে বলা হচ্ছে ব্রেকিং পয়েন্ট বা রাপচার পয়েন্ট। একটু ভালো করে বুঝে নাও, তাহলে এই পরীক্ষাতে লিখতে পারবে, কোনো ব্যাপার না, কিন্তু গ্রাফটাকে অবিকল এইরকমই আঁকতে হবে। তোমাদের পরীক্ষা হলে বলে দেবে স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর মাইল্ড স্টিল, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট। তো এখানে কি করতে হবে,
তোমাদেরকে এই কার্ভটা কি বলছে, এই কার্ভটা বলছে বা এই গ্রাফটা কি বলছে, প্রত্যেকটা অরিজিন থেকে, এই অরিজিন থেকে এ অবধি এই লাইনটা একদম স্ট্রেট হয়, যেমনই থাকুক বইতে দেখো কেমন আছে, প্রায় অলমোস্ট ইজ এ স্ট্রেট। এইটা মানে হচ্ছে প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিটের মানেটা কি বলছে, বলছে দিস পোর্শন ইজ অ্যাবসলিউটলি স্ট্রেট। এরপরে বলেছে হোয়ার দ্য স্ট্রেন ইজ প্রপোর্শনাল টু দ্য লোড, মানে লোডও বাড়ছে স্ট্রেনও বাড়ছে, টু দ্য স্ট্রেস মানে স্ট্রেসও বাড়ছে, মেটেরিয়ালস ওবে হুকস ল মানে হুকস লকে মেনে চলছে, মানে ইলাস্টিক লিমিটের মধ্যে আছে, অ্যান্ড বোথ আর প্রপোর্শনাল। দিস লিমিট আপ টু পয়েন্ট এ the value of the stress of point A is called proportional limit. In design, the stress of the material is to be used for a range of OA. আমরা যখন কোনো মেম্বারকে ডিজাইন করি, এগুলো তোমাদের এখন ঘটে অত ঢুকবে না, আমরা তাকে ধরে নিই সেই মেম্বারটা প্রপোর্শনাল লিমিটে রেখে ডিজাইন করব। এর অনেক ফান্ডা আছে প্রপোর্শনাল লেভেল ডিজাইন করলে। সেটা ফান্ডাটা কি, আমরা যেমন খুশি যাকে খুশি যখন খুশি যেরকম শেপে নিয়ে যেতে পারি, যা খুশি করতে পারি, এগুলো কম্পিউটারাইজে হয়, ওগুলো তোমাদের ভেবে লাভ নেই। ও এ অর্থাৎ এই জায়গাটাতে এই প্রপোর্শনাল লিমিটের মধ্যে একটা নির্দিষ্ট মেটেরিয়ালের মধ্যে লোডের দেওয়ার জন্য, একটা নির্দিষ্ট মেটেরিয়ালের মধ্যে নির্দিষ্ট পরিমাণ লোড দেওয়ার জন্য, সাপোজ 50 কিলো নিউটন 25 কিলো নিউটন যাই লোড দিই না কেন, তার মধ্যে যে স্ট্রেস উৎপন্ন হবে এবং যে স্ট্রেন উৎপন্ন হবে আপ টু এলাস্টিক লিমিট, সে তারা একে অপরের সাথে সমানুপাতিক হবে এবং লোড ছেড়ে দেওয়ার সাথে সাথে তারা সেই মেটেরিয়ালটা তার পূর্ব অবস্থায় ফিরে যাবে। এইটাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট। এরপরে চলে আসে আপার ইল্ড পয়েন্ট অর্থাৎ এ বি মানে বোঝাতে পারছি আমি, এইটাকে দেখতে হয় একটু এই রকম। আপার ইল্ড পয়েন্ট কি বলছে, আপার ইল্ড পয়েন্ট বলছে দিস পোর্শন হুকস ল ইজ নট ওবেড, এখানে আর হুকস লটা মানতে পারছে না। অলদো দ্য মেটেরিয়ালস মে স্টিল বি এলাস্টিক, তাও মেটেরিয়াল এলাস্টিকই আছে, হুকস ল মানতে পারছে না, তার মানে স্ট্রেন কোথাও বেশি হচ্ছে স্ট্রেস কোথাও কম হচ্ছে, ভাইস ভার্সা, স্ট্রেস কোথাও বেশি হচ্ছে স্ট্রেন কোথাও কম হচ্ছে, কখনো স্ট্রেস বাড়ছে কখনো স্ট্রেস কমছে, কখনো স্ট্রেন বাড়ছে কখনো স্ট্রেন কমছে। তা সত্ত্বেও এখানটাকে বলা হয় ইলাস্টিক, কেননা ছাড়লেও তখন আবার খুব মানে চিরুনি তল্লাশির মতন ছোট ছোট লেভেলকে আমাদের চিন্তা করতে হবে। দিস পয়েন্ট বি ইজ ইন্ডিকেট দ্য ইলাস্টিক লিমিট, এইটা হচ্ছে তোমার ইলাস্টিক লিমিটকে ইনিশিয়ালি ইন্ডিকেট করছে, যে এই লেভেলের পরে আর কোনোভাবেই এই মেটেরিয়ালটা ইলাস্টিক থাকবে না। এরপরে চলে আসো বিসি কি বলছে, ইন দিস পোর্শন দ্য মেটাল শোজ অ্যান অ্যাপ্রিসিয়েবল স্ট্রেন ইভেন উইদাউট ফার্দার ইনক্রিজিং লোড বা স্ট্রেস, মানে লোড যা আছে তার জন্য যে স্ট্রেসটা অলরেডি তৈরি হয়ে আছে তার জন্য দ্য মেটাল অ্যান্ড অ্যাপ্রিসিয়েবল স্ট্রেন, এমনই একটা স্ট্রেন তার মধ্যে হয়ে যাবে, অ্যান্ড স্ট্রেন ইজ নট ফুললি রিকভার্ড ওয়েন দ্য লোড ইজ রিমুভড, মানে বি পয়েন্ট অফ দি ইলাস্টিক ছিল, এবার তারপরে তুমি একটু লোড দিয়ে দিয়েছো, তার মধ্যে এমন একটা স্ট্রেস জেনারেট হয়ে গেছে, মানে এমন একটা চাপ তুমি দিয়ে দিয়েছো ডিউ টু লোড, যে এমন একটা স্ট্রেস জেনারেট হয়ে আছে তার জন্য যে স্ট্রেনটা হয়ে গেছে, তার জন্য তার সাইজের যে পরিবর্তন হয়ে গেছে, সেটা লোড ছেড়ে দিলে পুনরায় অবস্থায় ফিরে আসছে না। বি অবধি ছেড়ে দিলে কিন্তু চলে আসছিল, ঠিক তুমি ভুল করে বিয়ের পরে আরেকটু বাড়িয়ে দিয়েছো লোড, সেই লোডের জন্য ওর মধ্যে একটা স্ট্রেস হয়েছে, সেই স্ট্রেসের জন্য একটা স্ট্রেন হয়েছে। দেখো স্ট্রেন কোনোদিনও স্ট্রেস ছাড়া হতে পারে না, তো স্ট্রেস সবার আগে হতে হবে তারপরে স্ট্রেন হবে।
তো স্ট্রেস হয়েছে, তার মানে একটা চাপ ওর মধ্যে অনুভব হয়েছে, তার জন্য ওর একটা বিকৃতি হয়েছে, স্ট্রেন হয়েছে, সেটা সাইজে বেড়ে যেতে পারে, সংকুচিত হয়ে যেতে পারে, প্রসারিত হয়ে যেতে পারে, সেইটা আর কোনোভাবে লোড ছেড়ে দিলে পূর্ব অবস্থায় ফিরে আসছে না। দ্যাট ইজ কল্ড আপার ইল্ড পয়েন্ট। এরপর চলে আসি সি টু সি ড্যাশ। সি টু সি ড্যাশেরটা অনেকেই ভুলে যায় মানেটা। বলছে ইল্ডিং কামেন্স ইন দ্য পোর্শন অ্যান্ড দেয়ার ইজ এ ড্রপ অফ লোড and C dash immediately after yielding comments at C, and the point C dash is termed as a lower yield point. এটা মানেটা কি বলছে? বলছে ইল্ডিং কামেন্টস। ইল্ডিং কামেন্টস মানে তুমি লোডটা ছেড়ে দিয়েছো, তখনই কি হচ্ছে, দেয়ার ইজ এ ড্রপ অফ লোড, অটোমেটিকলি লোডটা কমতে শুরু করছে। অ্যাট দ্যাট পয়েন্ট সি ড্যাশ ইমিডিয়েটলি আফটার ইল্ডিং কামেন্টস, মানে যখন ইল্ডিং এসছিল তখন সে ছিল সিএ, যখন লোডটা বাড়িয়েছিল বলে ছিল সিএ, যেই লোডটা ছেড়ে দিয়েছে ও চলে এসছে সি ড্যাশে, অ্যান্ড দ্য সি পয়েন্ট ইজ কল্ড লোয়ার ইল্ড পয়েন্ট। মানে তুমি বি অবধি ছিল এলাস্টিক লিমিটে ঠিক ছিল, সি অবধি বাড়িয়ে দিয়ে তুমি ভুল করেছিলে আপার ইল্ড পয়েন্টে, আপার ইল্ডে, তারপরে যে তুমি লোডটা কমিয়ে দিয়েছো তখনই ওটা চলে এলো লোয়ার ইল্ডে, মানে লোডটা এই যে ডাউন হলো, তার মানে কমলো। এরপরে চলে আসছে সি ড্যাশ টু ডি ড্যাশ। এবারে তুমি মনস্থির করে নিলে ভাই আমাকে লোড বাড়িয়ে আলটিমেট পিক পয়েন্টে যেতে হবে। তো সি টু সি ড্যাশ আফটার ইল্ডিং হ্যাজ টেকেন প্লেস সি ড্যাশ, মানে এবার তুমি যেই চলে এসছো সি ড্যাশে লোড ছেড়ে দিয়ে তুমি বলছো না না আমার লোড ছাড়লে হবে না, আমাকে ম্যাক্সিমাম লোড অবধি দেখতে হবে এই মেটেরিয়ালটা ম্যাক্সিমাম কতদূর লোড নিতে পারে, কতদূর স্ট্রেস নিতে পারে, তখন তুমি ধরে গাঁতিয়ে লোডটা বাড়াতে শুরু করলে। বাড়াতে গিয়ে যখন তুমি দেখলে যে এবার লোডটা ছেড়ে দেখি তো, এটা কিভাবে আমাদের ল্যাবে হয়, কিছুটা লোড বাড়ানো হয়, ছেড়ে দেওয়া হয়, দেখে ব্যাকে আসছে নাকি, যদি দেখে ব্যাকে চলে আসছে সঙ্গে সঙ্গে ওই পয়েন্টে আবার 4 চাকা গাড়িতে যেরকম ভেতরে একটা গিয়ার থাকে না, ওরা একটা গিয়ার থাকে, ওই গিয়ারটা সামনের দিকে পুশ করলে প্রতি সেকেন্ডে 40 নিউটন করে লোড বাড়ে, প্রতি সেকেন্ডে 40 নিউটন করে লোড বাড়ে। এই অবধি বাড়ানো হলো, বাড়ানোর পর দেখছে যে লোডটা সাডেন ছাড়াও দেখে ব্যাক করছে, মানে প্রেসার যেভাবে মাপা হয় না ডিজিটাল মেশিনে সেরকম পট করে কমতে থাকছে, সঙ্গে সঙ্গে আবার গিয়ারটাকে তুলে জাগিয়ে দেওয়া হলো, দিয়ে আবার বাড়লো, আবার কিছুক্ষণ পর ছেড়ে দেখা হলো, আবার তো নেমে যাচ্ছে, আবার বাড়ানো হলো। এই করতে করতে একটা সার্টেন টাইমের পরে গিয়ে দেখা যায় লোডটা ছেড়ে দিল, ও আর ব্যাক করছে না, লোডটা আর কমছে না, লোডটা হোল্ড হয়ে গেছে, স্টক ধরে নিয়েছে, ওটাকে বলা হয় স্টক অফ লোড, স্টক অ্যাট লোড, লোডটা স্টক হয়ে যায়। সেই পয়েন্টটা যে পয়েন্টে গিয়ে দেখছে ব্যাক করছে না, পুনরায় অবস্থায় আসছে না, ওই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস পয়েন্ট, এখানে লেখা আছে আলটিমেট স্ট্রেস পয়েন্ট, একই কথা। এরপরও তুমি দেখলে আসছে না, তো তাহলে কি করবো, লোড একটু দিই, যেই তুমি তারপরে লোড দেবে না তখনই লোড অটোমেটিকলি ফল করতে শুরু করবে, তোমাকে আর যতই লোড বাড়াও ও রিডিং ফল করবে, তার মানে ও আর লোড নিতে পারছে না, ওর মধ্যে অলরেডি ক্র্যাক হয়ে গেছে। যখনই কোনো সিঙ্গেল এন্টিটি মেটেরিয়ালস হোয়াট এভার দ্যাট, তোমরা এখন সিভিলের স্টুডেন্ট, তোমরা কংক্রিটের কিউব বলেই মনে করো, কংক্রিটের কিউব একবার যদি ওর মধ্যে, কংক্রিটের কিউব ইজ এ হোমোজিনিয়াস মেটেরিয়ালস, বালি পাথর সিমেন্ট জল সমস্ত কিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে মেখে মালটাকে তুমি বানিয়েছো, তার মধ্যে যখনই ক্র্যাক করতে শুরু করবে না ওর মধ্যে বন্ড স্টেজ প্রথম হারিয়ে যাবে। একটা কিউবের মধ্যে পুরো একে অপরের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের সাথে একটা বন্ড থাকে, যেটাকে তোমরা কংক্রিট টেকনোলজিতে পড়ছো, হয়তো দাদা পড়াচ্ছে, CHS জেল বলে, পড়েছো কি কেউ? কার্বন হাইড্রোজেন সিলিকেট জেল।
এই কার্বন হাইড্রেট সিলিকেট জেল এর ভেতরে একটা ল্যাদলাদানি ভাব তৈরি করে ইনিশিয়ালি, যেটা একে অপরের সাথে পাথর, ফিলার মেটেরিয়ালস হিসাবে কী বলে ওটার নাম, বালি, এগুলোকে একসাথে নিয়ে অ্যাকুমুলেট করে অ্যাকুমেন করে মানে এক জায়গাতে নিয়ে আসে এবং যখন টাইম গ্র্যাজুয়ালি পাস হয় তোমার 600 মিনিট পরও ফাইনাল সেট করে যায়। সেই জায়গাতে যদি একটা ক্র্যাক জেনারেট হয় না, তখনই কি হয়, ওর মধ্যে দিয়ে এয়ার বাবেলস পাস করতে শুরু করে, তাদের মধ্যে বন্ডটা ছিন্ন হয়ে যায়, তখন আর ও কোনো লোডকে নিতে পারে না। ধরো একটা কংক্রিট কিউবের মধ্যে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এই একটা কংক্রিট কিউবের মধ্যে সবার ফার্স্টে না, যে কোনো পৃথিবীর কংক্রিট কিউব কম্প্রেসিভ মেশিনে ভাঙার সময়তে প্রথম আসে এরকম কর্নারের ক্র্যাক। তার লোডটা তোমার আছে এই পুরো এর ওপরে চেপে, তলার প্লেটটাও আছে এইরকম জায়গাতে। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্লেটে দেওয়া হচ্ছে, তলাতে থাকছে। তার মানে এইটা এর সাথে পুরো টাচ করে আছে, এইটাও এর সাথে পুরো টাচ করে আছে। তা তোমার তো মনে হতে পারে এই জায়গাটা যদি ক্র্যাক হয়ে যায়, দাদা হোক না, এই জায়গাটা তো নিতে পারবে, লোডটা নিতে পারবে না। তখনই সঙ্গে সঙ্গে রিডিংটা ব্যাক করতে শুরু করবে এবং একটা টাইমের পরে গিয়ে ওই কিউবটা পুরো একদম বাস্ট করে ফেটে বেরিয়ে যাবে। দ্যাট ইজ কল্ড রাপচার পয়েন্ট। এইটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। একটা কার্ভ দিয়ে সুন্দর, এটাকে খুব সুন্দর ডিনোট করা যায়। তোমরা যদি, আমরা নিজের হাতে করেছি, আমার এখনও মনে আছে, এই রকম আমরা কংক্রিটের কিউব ফাটিয়ে আমরা এই গ্রাফ তৈরি করতাম। এত সুন্দর আসতো না ফিজিক্যালি করলে। সবচেয়ে ভালো আসতো হচ্ছে তোমার ইউটিএম বলে একটা মেশিন হতো, দেখেছো কেউ? ইউটিএম, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, যেটাতে রডের টেনসাইল স্ট্রেস করা হয়। সেই মেশিন দিয়ে এই গ্রাফ আমরা তৈরি করতাম। বুঝতে পেরেছো কি পারোনি? সিগন্যাল দাও আমাকে। হ্যাঁ দাদা, এর উপর শেষই করে দেবো আজকে পুরো, তারপরে পরের দিন অঙ্ক করাবো, গল্প শেষ। আচ্ছা, এই জায়গাটা, এটা আমি বলে রাখি, আমার কিছু কিছু মতো মনে পড়ে না। এই অঙ্কটা গেল 3 বছর পরীক্ষাতে এসছে, বুঝতে পারলে? এবছর আর আসবে না 100%। কিন্তু এই অঙ্কটার মধ্যে, একটা অঙ্কের মধ্যে 5-6খানা ফর্মুলার অ্যাপ্লিকেশান আছে। এই অঙ্কটা করালে এখানে তুমি যে কোনো অঙ্ক নিজে করতে পারবে। গেল বছর এসছে তো, আসার কতটা চান্স নেই। আচ্ছা, এবারে বোঝো, এটা তো হলো। এরপর আমরা চলে আসি, কী হলো রে ভাই, সালা, হ্যাঁ, আমাদের সিলেবাসে আছে আলটিমেট স্ট্রেস। কি বলছে? দ্য ম্যাক্সিমাম অ্যাক্সিয়াল লোড that can be applied on a member without causing its rupture or failure is called ultimate stress. তার মানে কি, এই যেটা আমরা এখানে পড়লাম, এই পয়েন্টটাকে বলছে আলটিমেট স্ট্রেস। তার মানে এখানে তুমি যখন এসেছো তখন তোমার মেটেরিয়ালটা রাপচার হচ্ছে না বা মেটেরিয়ালটা ব্রেক করছে না, সেই পয়েন্টটাকে বলছে রাপচার টেস্ট। যেই তুমি তারপরে ওটাকে বাড়াতে শুরু করবে, অটোমেটিকলি ও একটা টাইমের পরে কি রাপচার করে যাবে। এই চারটা কিন্তু ভালো করে সবাই পড়বে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তো আলটিমেট স্ট্রেসের ফর্মুলাটা কি?
আলটিমেট লোড, ইনিশিয়াল ক্রস সেকশন এরিয়া। এবার একটা কথা তোমাকে আমি বলে দিই আজকে, ভালো করে একটু মাথায় প্রত্যেকে রাখো। দেখতে পাবে আমি শর্টে লিখছি, টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস। টেনসাইল স্ট্রেসকে ডিনোট করে এফটি, কম্প্রেসিভ স্ট্রেসকে ডিনোট করে এফসি। আচ্ছা, বিয়ারিং স্ট্রেসকে ডিনোট করে এফবিসি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার শিয়ার স্ট্রেস, খুব ইম্পর্টেন্ট, শিয়ার স্ট্রেসকে ডিনোট করে এফ টাউ সি। এই যেগুলো ডিনোট করে না, এখানে যখন অঙ্ক করতে যাবে না তখন লেখা থাকবে টেনসাইল লোড, কম্প্রেসিভ লোড, বিয়ারিং লোড, শিয়ারিং তো লোড হয় না, ম্যাক্সিমাম লোড। তো সবসময় মাথায় রাখবে ভাই, পৃথিবীতে যা লোডই শোনো না কেন, লোড বাই এরিয়া, এটা কিন্তু কনফার্ম। লোড বাই এরিয়া, এই লোডটা হতে পারে কম্প্রেসিভ লোড, এটা হতে পারে টেনসাইল লোড, প্রত্যেকটা লোডই সেম। আর এরিয়া তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেটেরিয়ালের ক্ষেত্রে একই। একটা স্কোয়ারের এরিয়া যা জানো বি ইন্টু ডি বলবো, বি স্কোয়ার বা ডি স্কোয়ার যাই হোক, আয়তক্ষেত্র বি ইন্টু ডি, একটা গোল কোনো কিছু সার্কুলার হলো পাই ডি স্কোয়ার বাই 4। এই এরিয়াগুলো এগুলো নিজেরা বার করতে পারবে। তো এইটা কিন্তু মাথায় রাখবে। এরপরে চলে আসে একটা ওয়ার্কিং স্ট্রেস। এই ওয়ার্কিং স্ট্রেসটা হচ্ছে এমন একটা জিনিস না, এই ওয়ার্কিং স্ট্রেসটা হচ্ছে দিস ইজ স্ট্রেস হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য অ্যালয়েবল স্ট্রেস ফর ডিজাইন পারপাস ডিউরিং ডিজাইন অফ এ মেম্বার। যখন কোনো মেম্বারকে নিয়ে তুমি কাজ করছো, তুমি যেটুকুনি সামান্য লোড নিয়ে কাজ করবে সব সময়, সেইটাকেই বলা হয় ওয়ার্কিং স্ট্রেস। ওয়ার্কিং স্ট্রেস সব মেটেরিয়ালের থাকে, সব মেটেরিয়ালে সবসময় নিয়ে রাখতেই হয়। ইট শুড বি কিপড ইন দ্য মাইন্ড, মনে তোমাকে এটা রাখতে হবে। অ্যাকচুয়াল স্ট্রেস ডেভেলপড ইন দ্য মেম্বার মাস্ট নট exist the working stress of the material at the member. Generally the working stress of a material is not greater than the elastic limit. তুমি elastic লিমিটের মধ্যে যে কোনো লোডকে নিয়ে, elastic লিমিট হচ্ছে তোমার সেই লিমিটটা, যে লিমিটের পরে তুমি যদি কোনো লোড তুলে দাও তার জন্য বিকৃতি হবে, তার জন্য ভেঙে যাবে, সব কিছু হবে তার জন্য। এলাস্টিক লিমিটের নিচে যে লোডটা থাকবে সেই লোডটাকেই বলা হয় হচ্ছে ওয়ার্কিং লোড, যেটা নিয়ে তুমি কাজ করতে পারো, যেটা তুমি যখন খুশি দিতে পারো, যখন খুশি ছেড়ে দিতে পারো, যা খুশি করতে পারো। সাপোজ আমি তোমাকে একটা জিনিস বলি, আমার ভাইপো আছে একটা ছোট, ও কী করেছে, একটা টেডি বিয়ার ছিল আমার ঘরের মধ্যে, ওই টেডি বিয়ারটা না ওই স্মাইল টাইপের দেখতে, টেডি বিয়ারটাকে বাইরে নিয়ে গিয়ে একটা জায়গায় রেখে দিয়েছে, ঠিক আছে, আমার অন্ধকারে ছাদের মধ্যে একটা জায়গায় রেখে দিয়েছে। তো আমি আর এক গান্ডুর মতন বুঝতে পারিনি, আলমারিটা এই ঘর থেকে ও ঘর বার করছিলাম, আমি ঘরদোর পরিষ্কার হবে, একটা নতুন আলমারি আনা হবে বলে। তো আমি কী করেছি, দুই বন্ধুকে এনে আলমারিটা বার করেছি, ওই টেডি বিয়ারের ওপরে নিয়ে গিয়ে আলমারিটা রেখে দিয়েছি। অন্ধকারে আমরা অতটা গল্প করতে করতে বুঝতে পারিনি, আমি পরে গল্প হিসাবে বলছি। আমি আজকে বিকেলবেলা ওই নিজে পরিষ্কার করছিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করছি, দেখি না কিছু একটা ঝাঁটাটা ঠেকছে, পরিষ্কারই করতে পারছি না। আমি তুলে একটু উঁকি মেরে একদম নিচু হয়ে শুয়ে উঁকি মেরে দেখছি ওরকম তলা একটা টেডি বিয়ার রাখা। টেডি বিয়ারটাকে বার করেছি না, একটা টেডি বিয়ার তেবড়ে গেছে। চিন্তা করতে পারো, তোমরা শুনে হাসবে, টেডি বিয়ার, একটা সফট টেডি বিয়ারটা চেপটে গেছে, পুরো পাপোসের মতন চেপটে গেছে। তার মানে কি, একটা আলমারির ভেতরে গুষ্টির পিন্ডি মালপত্র আছে, আজকে প্রায় 2 মাস হয়ে গেল টেডি বিয়ারটা ঢুকে আছে আলমারির পায়ার তলায়, ঠ্যাঙের তলায়। তা দীর্ঘদিন ওর ওপরে যে লোডটা ছিল ও যাবে কোথায়? যে কোনো মেটেরিয়াল, সেটা একটা তুলো হতে পারে, বা সেটা একটা আয়রন বা কাস্ট আয়রন বা ওর্থ আয়রন, স্টিল, টিম্বার, কপার, অ্যালুমিনিয়াম, হোয়াট এভার দ্য মেটেরিয়াল, একটা সাডেন টাইমের পরে ওর মধ্যে ডিফরমেশান আসবেই, তুমি যদি গ্র্যাজুয়ালি লোড রেখে দাও। তার মানে ওয়ার্কিং স্ট্রেসটাও আমরা বুঝলাম, তোমার ওয়ার্কিং স্ট্রেস হচ্ছে বিফোর এলাস্টিক লিমিট, তুমি যা খুশি স্ট্রেস লোড দিতে পারো, যে স্ট্রেসটা হবে সেটা ওয়ার্কিং স্ট্রেস, ছেড়ে দিলে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে। এবার লাস্ট অফ ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি ইজ দ্য রেশিও অফ দ্য আলটিমেট স্ট্রেস অ্যান্ড দ্য ওয়ার্কিং স্ট্রেস। মানে এটা কি, ভালো করে বোঝো। একটা লোড, এইটা একটা লোড, এটা 50, এটা 5 নিউটন। এই লোডটা আসছে এই মেটেরিয়ালটার ওপরে, এই লোডটা আসছে এই মেটেরিয়ালটার ওপরে। এই 5 আর তোমার এখানে হচ্ছে
এলাস্টিক লিমিট হচ্ছে 30 নিউটন। তুমি যখন 5 দিচ্ছ তার জন্য তুমি যে স্ট্রেসটা পাচ্ছ সেটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস। আর এখান থেকে যে 50 হচ্ছে ম্যাক্সিমাম, এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস। এবার তোমাকে একটা ফ্যাক্টর অফ সেফটি সবসময় মাথায় রাখতে হবে, যেটা এই লোডটাকে দেওয়ার সময়তে সেইটা দিয়ে গুণ করে দিতে হবে এফওএস। এইটাকেও দেওয়ার সময়তে একটা এফওএস দিয়ে গুণ করে দিতে হবে। এই ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা জিনিসকে, সেইটাকেই বার করে যে তার ফর্মুলা আছে একটা আলটিমেট স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। মানে আমি যদি বলে থাকি ইউএলটি স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস ইজ ইকুয়াল টু এফওএস। লাস্ট আজকের আমার টপিক থাকবে ইলাস্টিক কনস্ট্যান্ট। ইলাস্টিক কনস্ট্যান্ট কথাটার মানেটা কি? ইলাস্টিক কনস্ট্যান্ট কখন কাকে বলা হয়? ইলাস্টিক কনস্ট্যান্ট মানে হচ্ছে, এখানে অনেক কিছু আমরা শিখব। এখানে শিখব বাল্ক মডুলাস। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ফর্মুলা অঙ্ক করার জন্য। এগুলো অঙ্কতে ঢুকলে ভালো করে বুঝতে পারবে। সেটা হচ্ছে স্ট্রেন যখন ল্যাটারালি বাড়ে মানে শর্টে বুঝিয়ে দিই, এই একটা মেম্বার আছে, যখন এই বরাবর বাড়া কমা হবে তখন সেটাকে বলা হয় লগ্নিচুডিনাল স্ট্রেন। ফর্মুলা একই, ডেল্টা এল বাই এল। যখন এই বরাবর তার সংকুচিত প্রসারিত হবে তখন সেটাকে বলা হয় হচ্ছে ল্যাটারাল স্ট্রেন, ঠিক আছে? আর যখন তার লগ্নিচুডিনাল সাইড বরাবর সেটা বাড়া কমা হবে তখন সেটাকে বলা হয় লগ্নিচুডিনাল স্ট্রেন। এবার যখন কোনো মেটেরিয়াল ভলিউম কার আছে বলো তো, একটা ঘনকের ভলিউম আছে, বা একটা যে কোনো এই মেম্বারেরও তো একটা ভলিউম আছে। ভলিউম মানে কি বলো তো? ভলিউম মানে হচ্ছে, ধরো আমি এইভাবে বোঝালে ভালো বুঝতে পারবে। এক্স্যাক্টলি 3 ডাইমেনশনাল। ঠিক আছে, টেরা বেড়া হলো, বুঝে নাও। মনে করো এইটা হচ্ছে বি, সরি এটা হচ্ছে হাইট, অথবা হাইটই ধরো, এইটা হচ্ছে লেন্থ, আর এইটা হচ্ছে ব্রেথ। বুঝতে পারলে তো আমি কি আঁকলাম? একটা সারফেস, এইটা তার একটা তল। বুঝতে পারলে কি পারলে না? তাহলে এর এরিয়াটা কি বলো তো কেউ একজন? এরিয়াটা কি? এই এরিয়াটা বলো। হ্যাঁ বলো বলো বলো। লেন্থ ইনটু ব্রেথ। গুড। এবার যদি আমি বলি এর ভলিউম, তাহলে কত বলো? হ্যাঁ হ্যাঁ LBH। এরই যখন ভলিউমেট্রিক চেঞ্জ হয় সেইটাকে বলে হয়, আমার এখানে পিডিএফটা, আমার তো ওগুলো পড়িয়ে মুখস্থ হয়ে গেছে, কিন্তু এই যে আছে ভলিউমেট্রিক চেঞ্জ। ভলিউমেট্রিক একটা স্ট্রেন হয়, তার মানে চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। সেম ওইটা যেমন ছিল চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, এটাও সেম। এটাকেও ডিনোট করা হয় তোমার এখানে এই একই জিনিস দিয়ে, এখানটা লেখা নেই, ডেল্টা ভি বাই ক্যাপিটাল ভি।
আচ্ছা, এরপর চলে আসবো, এইগুলো তোমাদের, এই অঙ্কগুলো তোমাদের সিলেবাসে নেই, এই অঙ্কগুলো তোমাদের সিলেবাসে নেই। কেন নেই আমি জানি না, এটা উচিত থাকা, তো নেই কেন জানি না। চেঞ্জ ইন ভলিউম আছে কিন্তু এটা নেই। আচ্ছা, এবার চলে আসি দুটো জিনিস, লাস্ট দুটো জিনিস বলবো। সেটা হচ্ছে, আমি একটা পিডিএফ গ্রুপে একটু পরে দিচ্ছি, ওখানে 30টা ফর্মুলা লেখা আছে। 30টা ফর্মুলা এখানের অঙ্ক করতে গেলে লাগবে, ঠিক আছে? 30টা ফর্মুলা লাগে না, 10-12টা লাগে, 30টা আছে, মানে একদম এন্ড অফ ইয়োর কেরিয়ার, আর কিছু লাগে না। সেটা হচ্ছে পয়জন রেশিও। পয়জন রেশিও মানে হচ্ছে, এই যে স্ট্রেন আমরা পড়লাম, তাহলে স্ট্রেন, হাউ মেনি টাইপস অফ স্ট্রেন পড়লাম? লগ্নি, ল্যাটারাল, ভলিউমেট্রিক, 3টে পড়লাম। লগ্নি নির্ভর করে হচ্ছে লেন্থের সাথে, ল্যাটারাল নির্ভর করে হচ্ছে পার্শ্বীয় বিকৃতি মানে তার ব্রেথের সাথে, এটা হচ্ছে লেন্থের সাথে, আর এটা নির্ভর করে হচ্ছে এরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হাইটের সাথে। এবার পয়জন রেশিও, যেটাকে মিউ দিয়ে ডিনোট করে, হ্যাঁ মিউ দিয়ে ডিনোট করে, মিউ ইজ ইকুয়াল টু ল্যাটারাল স্ট্রেন বাই লগ্নিচুডিনাল স্ট্রেন। পয়জন রেশিও মানে হচ্ছে, এগুলোকে না সবসময় এরকম তুমি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আকারেই মনে রাখার চেষ্টা করবে, তাহলে পরীক্ষার হলে যদি লিখতেও দেয় না, শুধু যদি লিখে দাও এই এত কিছু গাঁদাগুজে গল্প না দিয়ে, হোয়েন এ বডি স্টেজ ইন এ উইদিন ইলাস্টিক লিমিট দ্য ল্যাটারাল স্ট্রেন, সব হোলবোলের মধ্যে যাবে না, এত মুখস্থ রাখতেও পারবে না। তো এখন আমি ডায়লগ মেরে দেবো, কিন্তু তোমরা কাজে পারবে না। সবসময় লিখে দেবে পয়জন রেশিও ইজ দ্য রেশিও বিটুইন, এই কথাটা অলওয়েজ লিখবে, যাই লেখো না কেন, পয়জন রেশিও একদম পরিষ্কার লিখবে, ইজ দ্য রেশিও বিটুইন ল্যাটারাল স্ট্রেন টু দ্য, এই টু দ্য কথাটা লিখবে, লগ্নিচুডিনাল স্ট্রেন লিখে কমা দিয়ে, ইট ইজ ম্যাথামেটিক্যালি ডিনোটেড বাই মিউ ইজ ইকুয়াল টু ল্যাটারাল স্ট্রেন অ্যান্ড লগ্নিচুডিনাল স্ট্রেন। নাম্বার বাপ করে এসে দিয়ে যাবে, এই এত গাদাগুচ্ছের গল্প মারতে যাবে না। এবার তোমাদের আগের দিন একটা জিনিস আমি করিয়েছিলাম, তখন ওখানে তোমাদের করালাম না, কাকে করালাম না, আজকে সকালে পড়ালাম ওদেরকে, না ওটা তোমাদের একটা জিনিস মাথায় রাখবে অলওয়েজ, এই মিউ এই জিনিসগুলোকে না একটা দিয়ে তোমার ডিনোট করে, এটা একটা রিজেন আছে, রিজেনটা অঙ্কেতে গিয়ে ভালো করে বোঝালে বুঝতে পারবে, এখন থেকে আমি বোঝাতেও পারবো না, একটু মার্কিং করা থাক। তোমরা যখন ডিপ্লোমা পড়েছিলে, তোমাদের কারোর মনে আছে কি না জানি না, একটা ফর্মুলা পড়েছিলে, পি ইজ ইকুয়াল টু এমডাব্লিউ প্লাস সি, এটা ছিল হচ্ছে সিম্পল লিফটিং মেশিন। এখানে এই এমটা ছিল একটা কনস্ট্যান্ট, সিটা ছিল একটা কনস্ট্যান্ট, তো এমটাকে না সবসময় ভগ্নাংশ আকারে লেখা হতো। এর একটা রিজন কি, এর একটা বেসিক রিজন আমরা যেভাবে মনে রাখতাম, এটা কোনো স্যার হিসাবে বলছি তা না, আমরা মনে রাখতাম যে জিনিসকেই 1/m 1/r, এরপরে তোমরা যখন ফ্লুইডে যাবে 1/r পড়বে, এই প্রত্যেকটা জিনিসের ভ্যালু ইজ 110% লেস দ্যান 1 হতেই হবে। সেই মোতাবেক একটু চিন্তা করলে দেখা যায়, এই যে এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, আমি আমেরিকার টিমোসাঙ্কো ইয়াংয়ের বই থেকেও পড়িয়েছি, আমি সেখানেও দেখেছি, তারাও কনসিডার করে দ্য ভ্যালু অফ দ্য মিউ, অর্থাৎ দ্য ভ্যালু অফ দ্য পয়জন রেশিও ইজ ভ্যারিং ফ্রম 25 থেকে 33, 0.25 টু 0.33, এবং ঘটনাচক্রে
পরীক্ষার হলে যদি কখনো ল্যাটারাল স্টেন লংজিটিউডিনাল স্টেন বার না করতে পারো বা কখনো তোমাকে এই মিউকে বসিয়ে কাজ করতে হবে, চোখ বন্ধ করে 0.33 ধরে অঙ্ক করে চলে যাবে, চোখ বন্ধ করে। ম্যাক্সিমাম লিমিটটা ধরবে, মিনিমাম লিমিটটা ধরবে না। শেপ সাইট ম্যাক্সিমাম লিমিট 0.33 ধরে অঙ্ক করে চলে যাবে। এবং শর্ট কোশ্চেনেও আসে এটা পরীক্ষাতে, যে লিমিট অফ পয়জন রেশিও বলে ড্যাশ মেরে দেয়, ওখানে বসাতে হয় 0.25 টু 0.33। এই তোমাদের আজকের ক্লাস, 1 ঘন্টা উপরে ক্লাস হয়ে গেল। এখানে আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম।